ইন্দোনেশিয়ার এই যে মানচিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আসলে বিসিএস, তারপর হচ্ছে আপনার ইউনিভার্সিটির এডমিশন, মানে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া থেকে যদি কোনো প্রশ্ন আসে, বেশিরভাগ প্রশ্ন আপনি দেখবেন যে এই ইন্দোনেশিয়া পার্ট থেকে আসছে। এবং বিশেষ করে এটা এই মানচিত্র, ইন্দোনেশিয়ার মানচিত্রটা বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং রিপিটেটিভ। আমরা জানি যে ইন্দোনেশিয়া যেটা আছে এটা একটা দ্বীপ রাষ্ট্র। তাহলে ইন্দোনেশিয়া একটা দ্বীপ রাষ্ট্র এবং এটা আসলে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র। এটা একটা পরীক্ষা আসে, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র কোনটা, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, আমরা জানলাম। দ্বিতীয়ত আসলে ইন্দোনেশিয়াকে বলা হয় একটা খণ্ডিত রাষ্ট্র। খণ্ডিত রাষ্ট্র মানে যেই রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক এরিয়াগুলো হচ্ছে আপনার আলাদা আলাদা খণ্ডে খণ্ডে বিভক্ত। আমরা দেখি যে ইন্দোনেশিয়ার এখানে সুমাত্রা একটা খণ্ড, আমরা দেখি যে এখানে জাভা একটা খণ্ড, এখানে হচ্ছে তিমুর একটা খণ্ড, সুলাওয়েসি একটা খণ্ড, আমরা দেখি যে হচ্ছে পাপুয়া একটা খণ্ড। তাহলে এই যে খণ্ডে খণ্ডে বিভক্ত, এটা কিন্তু একটা খণ্ডিত রাষ্ট্র। যদি পরীক্ষায় আসে নিচের কোনটি খণ্ডিত রাষ্ট্র, তাহলে এটা হচ্ছে ইন্দোনেশিয়া একটা খণ্ডিত রাষ্ট্র। একইভাবে জাপান দেখবেন যে আপনারা যে সুক্কাইডু, হনসু, কিউশু, নানা খণ্ডে খণ্ডে বিভক্ত, জাপানও একটা খণ্ডিত রাষ্ট্র। আপনি যদি ফিলিপাইন দেখেন বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত, ফিলিপাইনে একটা খণ্ডিত রাষ্ট্র। আপনি যদি ইউনাইটেড কিংডম দেখেন, ইউনাইটেড কিংডমও দেখবেন যে যুক্তরাজ্য বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত, এটা একটা খণ্ডিত রাষ্ট্র। আমরা ওইদিকে না যাই, আমরা আসি যে বিশ্বের বৃহত্তম যে দ্বীপ আছে, সেটা আমরা এর আগের ক্লাসে মানচিত্রের ক্লাসে পড়েছিলাম, সেটা হচ্ছে সুইডেন, দুঃখিত হচ্ছে গ্রিনল্যান্ড, যেটা সুইডেনের অধীনে সবচেয়ে বড় দ্বীপ। আর ইন্দোনেশিয়া হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র, এটার সাথে রাষ্ট্র আছে। তৃতীয়ত সবচেয়ে বেশি দ্বীপ আছে কোন দেশের অধীনে, সেটা হচ্ছে সুইডেনের অধীনে। এখন আমরা জানলাম যে সারা বিশ্বের সর্ববৃহৎ যে দ্বীপ আছে সেটা হচ্ছে গ্রিনল্যান্ড। এখন পরীক্ষায় আসে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটা। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে এই যে বর্ণীয় যে অংশটা আছে, এই বর্ণীয় দ্বীপটা হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দ্বীপ। এখন আমরা হচ্ছে এই ইন্দোনেশিয়ার পার্টটা যদি পড়ি, একটা খণ্ডিত রাষ্ট্র হিসেবে এটা নানা খণ্ডে বিভক্ত। তাহলে আমরা একটু দ্বীপগুলা দিয়ে যেহেতু শুরু করেছি, তাহলে বর্ণীয়টা দিয়ে শুরু করি। তাহলে এই বর্ণীয় দ্বীপ হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দ্বীপ, আর বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। এখন এই বর্ণীয় দ্বীপে আসলে কয়টা রাষ্ট্র রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের 3টা রাষ্ট্র। এই বর্ণীয় দ্বীপের হচ্ছে এই যে রাষ্ট্রটা, এটা হচ্ছে ব্রুনেই, আর এই পাশের যে অংশটা, আমরা একটু কলমের কালিটা একটু চেঞ্জ করে নিই। তাহলে বর্ণীয় দ্বীপের এই পার্টটা হচ্ছে ব্রুনেই, আর এই যে অংশটা আছে বর্ণীয় দ্বীপের, এটা হচ্ছে মালয়েশিয়ার অংশ, এই যে মালয়েশিয়ার অংশ। আর বর্ণীয় দ্বীপের এই বাকি যে পার্টটুকু আছে নিচের, এটা হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ার অংশ। তাহলে এখানে এই যে ইন্দোনেশিয়া যেটা আছে, তাহলে পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে আমাদের গ্রিনল্যান্ড, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে বর্ণীয় দ্বীপ। তাহলে এই বর্ণীয় দ্বীপে কয়টা দেশ আছে, এখানে 3টা রাষ্ট্র আছে। কি কি রাষ্ট্র আছে, পরীক্ষায় যদি এভাবে আসে পরীক্ষায় যে নিচের কোন রাষ্ট্রটি বর্ণীয় দ্বীপের অংশ নয়, সেখানে আপনার অপশনে থাকবে যে হচ্ছে আপনার ব্রুনাই, তারপর হচ্ছে মালয়েশিয়া, তারপর হচ্ছে আপনার এই ইন্দোনেশিয়া, আরেকটা থাকবে হচ্ছে ফিলিপাইন। তাহলে যদি পরীক্ষা আসে নিচের কোনটি বর্ণীয় দ্বীপের অংশ নয়, তাহলে আমরা উত্তর লিখবো যে ফিলিপাইন। তাহলে আমরা তো জানি যে কোন 3টা বর্ণীয় দ্বীপের অংশ। এখন আপনি দেখেন যে এই যে বর্ণীয় দ্বীপে যে 3টা রাষ্ট্রের অবস্থান, এর মধ্যে নিচের অংশটা হচ্ছে ইন্দোনেশিয়া। এখান থেকে হচ্ছে আপনার এডমিশন এবং বিসিএসে যেই পরীক্ষাটি রিপিটেটিভভাবে এসেছে, সেটা হচ্ছে যে এই বর্ণীয় দ্বীপের ইন্দোনেশিয়ার যে অংশটি, এটির আসলে কি নামে পরিচিত। তাহলে বর্ণীয় দ্বীপের ইন্দোনেশিয়ার যে অংশটি, এটি হচ্ছে আপনার কালিমান্তান নামে পরিচিত, কালিমান্তান। তাহলে বর্ণীয় দ্বীপের ইন্দোনেশিয়ার যে অংশটি, এটা হচ্ছে কালিমান্তান দ্বীপ। এখন ইন্দোনেশিয়াতে অনেকগুলো দ্বীপ আছে, তাহলে একটা হচ্ছে যে আরেকটা দ্বীপ হচ্ছে সুমাত্রা দ্বীপ। এখন এই যে সুমাত্রা দ্বীপ যেটা আছে, এই সুমাত্রা দ্বীপ হচ্ছে গোটা ইন্দোনেশিয়ার যতগুলো দ্বীপ আছে, এখানে প্রায় আপনি দেখবেন যে ইন্দোনেশিয়াতে প্রায় 55,000 থেকে প্রায় 56,000-এর মতো দ্বীপ আছে। তাহলে দ্বীপের সংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া আসলে বিশ্বের ষষ্ঠ, এবং সবচেয়ে বেশি দ্বীপ সুইডেনে, তারপরে এটার নাম্বারের দিক থেকে 6 নম্বরে অবস্থান আছে ইন্দোনেশিয়া। এই দ্বীপগুলোর মধ্যে হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে আপনাদের এই যে সুমাত্রা যে দ্বীপটি আছে, এটা হচ্ছে সর্ববৃহৎ দ্বীপ। এখন প্রশ্ন হতে পারে, ভাই আমরা পড়লাম মাত্র যে বর্ণীয় হচ্ছে এশিয়ার বৃহত্তম দ্বীপ, তাইলে আসলে ইন্দোনেশিয়ার এই সুমাত্রা দ্বীপ কিভাবে আসলে সবচেয়ে বড় দ্বীপ হয়? এটাও কিন্তু পরীক্ষা আসে, ইন্দোনেশিয়ার কোন দ্বীপটি সবচেয়ে বড়, এটা কিন্তু কনফিউজড আছে এখানে কিভাবে, যে এই যে বর্ণীয় দ্বীপের কিন্তু পুরাটা কিন্তু ইন্দোনেশিয়ার না। তো বর্ণীয় দ্বীপের ব্রুনাই এবং মালয়েশিয়ার অংশটুকু যদি আপনি বাদ দেন, তাহলে এই কালিমান্তান অংশটুকু শুধু ইন্দোনেশিয়ার। তাহলে এই কালিমান্তান থেকে হচ্ছে আপনি দেখবেন এই সুমাত্রা কিন্তু অনেক বড়। তো যে কারণে যদি পরীক্ষা আসে ইন্দোনেশিয়ার কোন দ্বীপটি সবচেয়ে বড়, সেখানে থাকবে কালিমান্তান, সেখানে থাকবে সুমাত্রা, সেখানে থাকবে জাভা, সেখানে থাকবে ধরেন যে সুলাওয়েসি বা হচ্ছে
পাপুয়া। তাহলে ইন্দোনেশিয়ার মধ্যে যে দ্বীপগুলো আছে সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে এই সুমাত্রা দ্বীপ। এখন এই সুমাত্রা দ্বীপ থেকে আরেকটা প্রশ্ন প্রিলিমিনারিতে এবং আপনাদের এডমিশনে যেখানে যে জায়গাতে আসে, এই ইন্দোনেশিয়ার একদম সর্বপশ্চিমের অংশ এই সুমাত্রা দ্বীপের এই অঞ্চলটুকু, এই অঞ্চলটুকুর নাম হচ্ছে আপনার বান্দা আচে প্রদেশ। বান্দা আচে। তাহলে এই যে বান্দা আছে যে প্রদেশটি আছে, এটি বর্তমানে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে যে আমরা আর ইন্দোনেশিয়ার সাথে থাকবো না, আমরা স্বাধীন হইতে চাই। তো যে কারণে পরীক্ষায় আসে যে স্বাধীনতাকামী বান্দা আছে প্রদেশটি কোন রাষ্ট্রের অধীনে। তাহলে এই যে বান্দা আছে প্রদেশটি, ওখানে অপশনে থাকবে ফিলিপাইন, অপশনে থাকবে হচ্ছে আপনার আপনার এই মালয়েশিয়া, সেখানে অপশনে থাকবে হচ্ছে আপনার ইন্দোনেশিয়া। তাহলে আমরা পড়লাম যে স্বাধীনতাকামী এই বান্দা আছে প্রদেশটি ইন্দোনেশিয়ার সর্বপশ্চিমের একটা অংশ এবং এটি সুমাত্রা দ্বীপের অন্তর্গত। সুমাত্রা দ্বীপ নিয়ে আরেকটা তথ্য পাইলাম, এটা হচ্ছে ইন্দোনেশিয়ার সর্ববৃহৎ দ্বীপ। এবার আসি ইন্দোনেশিয়ার এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দ্বীপটার নাম হচ্ছে আপনার জাভা দ্বীপ। তাহলে এই যে জাভা যেই দ্বীপটা আছে, এই দ্বীপে হচ্ছে ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি জনগণ এই জাভা দ্বীপে বসবাস করে এবং বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দ্বীপ হচ্ছে এই জাভা দ্বীপ। এই জাভা দ্বীপে হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে। এটা ইন্দোনেশিয়ারও সবচেয়ে বেশি জনসংখ্যা জাভা দ্বীপে বসবাস করে। বিশ্বের সবচেয়ে বেশি যেই দ্বীপগুলোতে মানুষ বসবাস করে সেটার মধ্যে প্রথম হচ্ছে এই জাভা দ্বীপ। এখান থেকে পরীক্ষায় যেটা আসে যে এই জাভা দ্বীপে সেখানে একটা হচ্ছে আপনার বিখ্যাত বৌদ্ধ মন্দির রয়েছে, যেটার নাম হচ্ছে বড়বিদুর বৌদ্ধ মন্দির। বড়বিদুর বৌদ্ধ মন্দির। তাহলে পরীক্ষায় যদি আসে বড়বিদুর বৌদ্ধ মন্দিরটি কোথায় অবস্থিত, সেটা হচ্ছে এই জাভা দ্বীপে। এখন এই বড়বিদুর বৌদ্ধ মন্দিরটি আসলে কেন বিখ্যাত আপনারা জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গ্রন্থ আছে যেটা হচ্ছে এই জাভা যাত্রীর ডায়েরি নামে। ওই ডায়েরিতে রবীন্দ্রনাথ ঠাকুর এই বড়বিদুর যে বৌদ্ধ মন্দিরটি আছে সেটির কথা উল্লেখ করেছেন, যে কারণে কিন্তু এটা প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় মাঝে মাঝে আসে। এখন এই জাভা দ্বীপের পাশেই এই পাশে আরেকটা দ্বীপ আছে, এটার নাম হচ্ছে বালি দ্বীপ। এই ইন্দোনেশিয়া আমরা জানি জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র জনসংখ্যার দিক থেকে। আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র হচ্ছে কাজাখস্তান, এটা আমরা জানি। আর জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়া রাষ্ট্রের দিক থেকে মুসলিম হইলেও এই যে বালি যেই দ্বীপটা আছে এটাকে বলা হয় পর্যটকদের স্বর্গভূমি। এখানে পর্যটকরা সবচেয়ে বেশি ঘুরতে আসে এবং এই বালি দ্বীপে আপনার হিন্দু জনসংখ্যাদের বসবাসটা হচ্ছে আপনার অনেক বেশি। তারপরে আসি ইন্দোনেশিয়ার এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, এইটার নাম হচ্ছে আপনার একটা তিমুর দ্বীপ। তাহলে এই তিমুর দ্বীপের মধ্যে আপনারা জানেন এই যে এখানে দুইটা ভাগ আছে তিমুর দ্বীপের। তাহলে এটা হচ্ছে আপনার পশ্চিম দিকে পশ্চিম তিমুর, আর এটা হচ্ছে আপনার পূর্ব দিকে, যেহেতু এটার নাম হচ্ছে পূর্ব তিমুর, আর এটা হচ্ছে পশ্চিম তিমুর। তাহলে এই যে পূর্ব তিমুর আর পশ্চিম তিমুর, তাহলে এই তিমুরের মধ্যে পশ্চিম পার্ট যেটা, এখানে মুসলিম জনগোষ্ঠীর বসবাস। আর এই পূর্ব তিমুর যেটা ছিল, এই পূর্ব তিমুরে হচ্ছে আপনার অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস। এখানে পর্তুগিজরা যখন এখানে এই অঞ্চলে আসে, পর্তুগিজরা যখন হচ্ছে এই তিমুর অঞ্চলটা হচ্ছে তারা উপনিবেশ স্থাপন করে, তখন এখানে তাদের মিশনারির প্রভাবে, তাদের ধর্মীয় প্রভাবে এখানকার মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হয়। তাহলে এখানকার এই খ্রিস্টান ধর্মাবলম্বী আর এখানে পশ্চিম তিমুরের মুসলিম ধর্মাবলম্বী, এটা হচ্ছে এখানে একটা সংঘর্ষ তৈরি হয়। যেই সংঘর্ষ থেকে আমরা দেখি পরবর্তীতে আসলে 2002 সালে এই পূর্ব তিমুর যেটা আছে এটা ইন্দোনেশিয়া থেকে আপনার স্বাধীন হয়ে যায় জাতিসংঘের পিসকিপিং মিশনের সহায়তায়। তাই যে কারণে হচ্ছে এই পূর্ব তিমুর যেটা, এটার এখন ইন্দোনেশিয়ার পার্ট না, এটা একটা স্বাধীন রাষ্ট্র। এটা কত সালে স্বাধীন হয়, এটা হচ্ছে 2002 সালে। এবং পরীক্ষায় আসে, আমরা জানি এশিয়া মহাদেশের স্বাধীন দেশ 44টি, এই 44টির মধ্যে 44তম রাষ্ট্র হচ্ছে এই পূর্ব তিমুর স্বাধীন রাষ্ট্র। তো এটা পরীক্ষায় আসে এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি, সেটা হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুর কত সালে স্বাধীনতা লাভ করে, 2002 সালে। পরীক্ষা আবার একটু ঘুরিয়ে ফিরে ভিন্নভাবে আসে যে এশিয়ার নবীনতম রাষ্ট্র কোনটি, এশিয়ার নতুন স্বাধীন রাষ্ট্র কোনটি, এশিয়ার নবীনতম স্বাধীন রাষ্ট্র কোনটি, সেটা হচ্ছে পূর্ব তিমুর। তাহলে আমরা জানলাম পূর্ব তিমুর এখানে পর্তুগিজদের কলোনি ছিল, যার প্রভাবে এখানকার মানুষ খ্রিস্টান ছিল। আর এই পাশে পশ্চিম তিমুরের মানুষ হচ্ছে মুসলমান। দুইটার মধ্যে ক্ল্যাশ তৈরি হয়, যেটার পরবর্তীতে 2002 সালে জাতিসংঘের সহায়তায় পূর্ব তিমুর স্বাধীন হয়ে যায়। আর এই পশ্চিম তিমুর যে অংশটা বাকি থাকলো, এই পশ্চিম তিমুর হচ্ছে পরবর্তীতে ইন্দোনেশিয়ার এই যে এটা আছে এই দ্বীপটা, এটার নাম হচ্ছে নুসা তেলেঙ্গানা প্রদেশ। তো পূর্ব তিমুর যখন বের হয়ে গেল, তখন এই পশ্চিম তিমুর হয়ে গেল ইন্দোনেশিয়ার নুসা তেলেঙ্গানা প্রদেশের একটা অংশ। এবং এটাও পরীক্ষায় আসে যে পশ্চিম তিমুর যেটা আছে,
এই পশ্চিম তিমুর বর্তমানে ইন্দোনেশিয়ার কোন প্রদেশের অন্তর্ভুক্ত? তাহলে এটা হচ্ছে এই নুসা তেলেঙ্গানা প্রদেশের অন্তর্ভুক্ত। এবার আসি হচ্ছে ইন্দোনেশিয়ার আরেকটা বিখ্যাত দ্বীপ, এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আসলে পাপুয়া দ্বীপ। এখন এই পাপুয়া দ্বীপ যেটা আছে, পাপুয়া দ্বীপের এই যে এই পাশে যে অংশটা আছে এটা 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 হচ্ছে পূর্ব পাপুয়া, আর এটা হচ্ছে এই পাশে যেটা আছে এটা হচ্ছে পশ্চিম পাপুয়া। তাহলে পূর্ব পাপুয়া যেটা, এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার অধীনে একসময় ছিল, অস্ট্রেলিয়া থেকে পূর্ব পাপুয়া স্বাধীনতা লাভ করে, যেটার বর্তমান নাম হচ্ছে পাপুয়া নিউগিনি। এটা একটা স্বাধীন রাষ্ট্র, এটা ইন্দোনেশিয়ার পার্ট না। আর এই পশ্চিম পাপুয়া যেটা আছে, এই পশ্চিম পাপুয়া এটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা বিখ্যাত দ্বীপ। এখন এই পশ্চিম পাপুয়া দ্বীপের এই যে অঞ্চলটা, এটাকে আসলে ইরিয়ান জায়া নামে পরিচিত। ইরিয়ান জায়া, তা পরীক্ষায় আসে আপনাদের এই ইরিয়ান জায়াতেও কিন্তু একটা স্বাধীনতাকামী আন্দোলন চলতেছে, এরাও কিন্তু আসলে ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা চায়। তাহলে পশ্চিম পাপুয়া যেটা, এটা ইন্দোনেশিয়ার অংশ এবং এটা ইরিয়ান জায়া নামেও পরিচিত, যারা বর্তমানে হচ্ছে আপনার স্বাধীনতা চাচ্ছে। তাহলে এখন ইন্দোনেশিয়া থেকে আমরা যা জানলাম, এখানে স্বাধীনতাকামী প্রদেশ হচ্ছে এই পশ্চিম পাপুয়ার ইরিয়ান জায়া অংশটুকু, একইভাবে এই সুমাত্রা দ্বীপের বান্দা আছে প্রদেশ, এই দুইটা হচ্ছে স্বাধীনতাকামী। আমরা পড়লাম যে জাভা যেখানে, এখানে বড়বিদুর বৌদ্ধ মন্দির অবস্থিত, রবীন্দ্রনাথের জাভা যাত্রী ডায়েরিতে আছে। তারপর আমরা বললাম বালি, এটা পর্যটকদের স্বর্গভূমি, এখানে হিন্দুদের বসবাস বেশি। আমরা বললাম যে বর্ণীয় দ্বীপ, এখানে 3টা রাষ্ট্র, যার মধ্যে ইন্দোনেশিয়ার যে পার্ট এটাকে বলা হয় কালিমান্তান, এটা পরীক্ষায় আসে। তারপর আমরা বললাম যে তিমুরের যে ইতিহাসটা আমরা পড়লাম, যে পূর্ব তিমুর যেটা, এটা স্বাধীন হয়ে যায়, এটা একটা স্বতন্ত্র রাষ্ট্র, যেটার নাম হচ্ছে তিমুর লেস্তে বা পূর্ব তিমুর নামে পরিচিত, 2002 সালে স্বাধীনতা লাভ করে। যেটা পরীক্ষায় আসে, এশিয়ার নবীনতম রাষ্ট্র কোনটি, 44তম রাষ্ট্র কোনটি, পূর্ব তিমুর। আর পশ্চিম তিমুর যেটা থেকে গেল, এটা আসলে ইন্দোনেশিয়ার নুসা তেলেঙ্গানা প্রদেশের একটা অংশ, এটাও পরীক্ষায় আসে। পশ্চিম তিমুর কোন প্রদেশের অংশ? নুসা তেলেঙ্গানা। আরেকটা আমরা পড়লাম, এই যে এই পাশে যেই দ্বীপটা আছে পাপুয়া, পশ্চিম পাপুয়া, এটার অপর নাম ইরিয়ান জায়া, যেটাও স্বাধীনতা আন্দোলন। এখন দেখবেন যে পূর্ব যেটা, এগুলো আসলে স্বাধীন। তাহলে এই যে এখানে তিমুর দুইটা, একটা পূর্ব তিমুর পশ্চিম তিমুর, তাহলে পূর্ব যেটা এটা স্বাধীন, পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার অংশ। ঠিক একইভাবে নিউগিনি যেটা আছে, এটার পূর্ব নিউগিনি যেটা, ওটা স্বাধীন, পাপুয়া নিউগিনি নামে পরিচিত। আর পশ্চিম যেটা, এটা ইন্দোনেশিয়ার অংশ। তার মানে এই ধরনের পূর্ব পশ্চিম নিয়ে যদি কোনো কনফিউশন তৈরি হয়, তাহলে মনে রাখবেন পশ্চিম দিকেরগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার অংশ আর পূর্বগুলো হচ্ছে স্বাধীন। তো এই ছিল ইন্দোনেশিয়া নিয়ে মোটামুটি যেগুলো পরীক্ষায় আসে বারবার ঘুরে ফিরে, সেগুলো সম্পর্কে বলার চেষ্টা করলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সর্বশেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করি। এবার বলুন তো আসলে ইন্দোনেশিয়ার সর্ববৃহৎ দ্বীপ কোনটা? তাহলে ইন্দোনেশিয়ার সর্ববৃহৎ দ্বীপ কোনটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের যে বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ কোনটা। তারপরে তৃতীয় প্রশ্ন হচ্ছে ইন্দোনেশিয়ার আপনার কোন অংশতে আসলে আপনার বড়বিদুর বৌদ্ধ মন্দিরটি অবস্থিত। এই 3টা প্রশ্ন দিয়ে শেষ করলাম। আশা করি যে আপনারা উত্তর করবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পার্টে আপনাদের সাথে দেখা হবে।